সকালের সময় ছিল, কিন্তু হাওয়ায় তাজগি ছিল না। উত্তরপ্রদেশের দেবগড় শহর একটা এমন শহর যেখানে ভবনগুলো উঁচু ছিল, কিন্তু হৃদয় মাটির কাছাকাছি আসত না। দেবগড় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কলেজের বাইরে সকাল থেকেই হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। কালো রঙের চকচকে গাড়িগুলো একের পর এক গেটের ভিতরে যাচ্ছিল। প্রত্যেক গাড়ির কাজ এমন চকচক করছিল যেন ভিতরে বসা মানুষটা দুনিয়ার ওপরে। সেই ভিড়ে, সেই শোরগোলে একটা আওয়াজ ছিল যা আলাদা ছিল। চর এই আওয়াজ কোনো ইঞ্জিনের ছিল না। এই আওয়াজ ছিল একটা পুরনো সাইকেলের, যার চেন এখন আর ততটা মজবুত ছিল না। সাইকেলে বসা ছিল নৈতিক। নৈতিক হালকা করে ব্রেক লাগালো, কাঁদা ছিটকে উঠল আর তার প্যান্টের নিচে লেগে গেল। সে ওটাকে ঝাড়ার চেষ্টা করল না। সে এখন এসবের অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার শার্ট সাধারণ ছিল, বারবার ধোয়া হয়ে রংটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কলারে হালকা সিলভার ছিল, যা বলছিল যে এই শার্ট কোনো ব্র্যান্ডের শোরুম থেকে আসেনি। তার জুতোগুলো কোনোদিন কালো ছিল হয়তো, এখন সেগুলো শুধু চলার সাহায্য ছিল। নৈতিক সাইকেল স্ট্যান্ডের দিকে এগোতে গিয়ে গভীর নিঃশ্বাস নিল। আজ তার এই কলেজে প্রথম দিন ছিল, প্রথম দিন যা প্রত্যেক মানুষ জীবনভর মনে রাখে। কিন্তু সে কি জানত যে এই দিন তাকে নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে? যেই সে সাইকেলটা দাঁড় করাতে চাইল, আরে সামলে চলতে পারিস নাকি? আওয়াজটা তেজ ছিল, তাচ্ছিল্যে ভরা। নৈতিক চুলকে মাথা তুলল। সামনে একটা ছেলে দাঁড়িয়েছিল। তার কাপড় এত পরিষ্কার ছিল যে তাতে একটা সিলভাটও ছিল না। পায়ে সাদা জুতো, যাতে জড়া দাগও ছিল না। দেখছিস কি? ছেলেটা রাগে বলল। আমার জুতায় কাদা লেগে গেল। নৈতিক নিচে তাকালো। সত্যি, কাদার একটা ছোট ছিটা ছিল। সে তুরন্ত বলল, মাফ করুন, ইচ্ছে করে হয়নি। তার আওয়াজে না সাফাই ছিল না অভিযোগ, শুধু একটা সোজা মাফি। পাশে দাঁড়ানো কিছু মেয়ে থেমে গেল। কেউ ধীরে বলল, এটা সাইকেলে এসেছে। দ্বিতীয়টা হেসে বলল, লাগছে যেন কোনো গ্রাম থেকে ভেসে এসেছে। হাসি ছড়িয়ে পড়ল, এমন হাসি যা কান থেকে বেশি হৃদয়ে লাগে। ইন প্যান্ট ফেন। নৈতিক কিছু বলল না। সে সাইকেলের স্ট্যান্ড ঠিক করল আর এগিয়ে চলল। কিন্তু তখনই রোক। এই আওয়াজ আলাদা ছিল, তাতে অধিকার ছিল, অহংকার ছিল। নৈতিক থামল, দাঁড়িয়েছিল। অদিতি মালহোত্রা দেবগড় ইনস্টিটিউটে তার নাম পরিচয়ের মুখাপেক্ষী ছিল না। দামি কাপড়, পারফেক্ট হেয়ারস্টাইল আর চোখে সেই আত্মবিশ্বাস যা প্রায়শই মানুষত্বকে পিষে দেয়। সেই নৈতিককে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন মানুষ না, কোনো ভুল জায়গায় রাখা জিনিস। তুমি এখানে পড়ো? সে জিজ্ঞেস করল। নৈতিক হালকা করে মাথা নাড়ল, আর যেন সে সাইকেলের দিকে তাকালো। এই অবস্থায় চারদিকে লোক থেমে গিয়েছিল, কেউ দেখার জন্য, কেউ শোনার জন্য, আর কেউ শুধু মজা নেওয়ার জন্য। নৈতিক বলার চেষ্টা করল, কিন্তু শব্দ সঙ্গ দিচ্ছিল না। তখনই ভিড় থেকে আওয়াজ এলো, ম্যাডাম হয়তো স্কলারশিপে এসেছে। বাস, এটাই সেই মুহূর্ত যখন নৈতিকের বুক কেউ মুঠোয় ভরে নিল। অদিতি হাসল। স্কলারশিপ? সে শব্দটাকে ঘুরিয়ে বলল, তো কি? এর অর্থ এই নয় যে প্রত্যেকে এখানে ফিট হয়ে যায়। সে চারদিকে তাকালো। এখানে লোকেরা পরিশ্রম করে আসে, দয়া থেকে নয়। তারপর সে সিকিউরিটি গার্ডকে দেখল। আঙ্কেল, একটু খেয়াল রাখুন, কলেজের একটা ইমেজ থাকে। গার্ড নৈতিকের দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য ইতস্তত ছিল, কিন্তু চাকরির ভয় সেই মুহূর্তের মানুষত্ব থেকে বড় ছিল। বেটা, সে ধীরে বলল, তুমি পিছনের গেট দিয়ে আসো। পিছনের গেট। এই শব্দ নৈতিকের ভিতরে কোথাও গভীরে ঢুকে গেল। সে কিছু বলতে পারত, সে জিজ্ঞেস করতে পারত, কি আমি মানুষ নই? কিন্তু সে কিছু বলল না। সে মাথা নিচু করল আর ঘুরে গেল। চলতে চলতে তার চোখ ভরে এলো। সে পলক ফেলল। সে কাঁদতে চায়নি, কমপক্ষে এখানে না। ক্লাসরুমে সে সবচেয়ে পিছনের বেঞ্চে বসল। নোটবুক খুলল। পাতা একদম সাদা ছিল। প্রফেসর বলছিলেন, ভবিষ্যৎ, স্বপ্ন, সাফল্য। কিন্তু নৈতিকের কানে শুধু একটা আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, পিছনের গেট দিয়ে। তখন তার নজর জানালা দিয়ে বাইরে গেল। সেখানে পার্কিংয়ে একটা কালো গাড়ি এসে থামল। দরজা খুলল। একটা অর্ধবয়সী লোক নামল। মুখে রুতবা ছিল। তার নজর নৈতিকের সাইকেলে পড়ল। সে থমকে গেল। তারপর দ্রুত এগিয়ে গেল। আর পরের মুহূর্তে সেই লোকটা নৈতিকের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। স্যার, আপনি এখানে? নৈতিকের হৃদয় জোরে ধড়কাতে লাগল। সে তুরন্ত ইশারা করল, এখানে না, দয়া করে চলে যান। লোকটা চুপ হয়ে গেল, পিছিয়ে গেল। কিন্তু কেউ দেখে ফেলেছিল। আর সেই মুহূর্তে গল্পটা একটা নতুন মোড় নিল। ক্লাসরুমে পাখার আওয়াজ অবিরাম ঘুরছিল, কিন্তু নৈতিকের মনে হচ্ছিল যেন তার ভিতরে কিছু থমকে গেছে। প্রফেসর স্লাইড বদলাচ্ছিলেন। বোর্ডে শব্দ উঠছিল,
ম্যানেজমেন্ট, লিডারশিপ, ভিশন। কিন্তু নৈতিকের নজর কাগজে আটকে ছিল, যেখানে এখনও একটা শব্দও লেখা হয়নি। তার হাত কলম ধরেছিল, কিন্তু আঙুলে শক্তি ছিল না। সকালের সেই দৃশ্য বারবার তার সামনে আসছিল। সাইকেল, হাসি আর পিছনের গেট। সে বুঝতে পারছিল না যে মানুষ কখন এত ছোট মনে করতে শুরু করে যে আওয়াজও সঙ্গ ছেড়ে দেয়। ক্লাস শেষ হলো। ছাত্রদের ভিড় বাইরে বেরোতে লাগল। হাসি, কথা, মোবাইলের ঘণ্টা। নৈতিক ধীরে ধীরে উঠল। সে তার ব্যাগ কাঁধে টাঙালো আর সবচেয়ে শেষে ক্লাসরুম থেকে বাইরে বেরোলো। করিডোরে পা রাখতেই তার নজর সামনে পড়ল। অদিতি মালহোত্রা। সে তার বান্ধবীদের মাঝে দাঁড়িয়েছিল, হাসছিল, যেন সকালে কিছু হয়নি। নৈতিক নজর নিচু করল আর বাঁ দিকে ঘুরে গেল। কিন্তু তখনই, আরে শোনো, আওয়াজ হালকা ছিল, কিন্তু তাতে সেই অধিকার ছিল। নৈতিক থামল। অদিতি তার সামনে এসে দাঁড়াল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। নৈতিক এক মুহূর্ত ভাবল, তারপর বলল, নৈতিক। নৈতিক। সে নামটাকে যেন পরখ করল। তুমি কথা বলো না কেন? সে জিজ্ঞেস করল। নৈতিক তার চোখে তাকাল। প্রথমবার সে উত্তর শুনছিল, কিন্তু সে শুধু এইটুকু বলল, বললে সবকিছু বদলায় না। অদিতির এই উত্তর পছন্দ হয়নি। তার মুখে হালকা বিরক্তি দেখা গেল। তোমাকে এখানে থাকার অভ্যেস করতে হবে। সে বলল, এই জায়গা দুর্বল লোকদের জন্য নয়। নৈতিক কিছু বলল না। সে চুপচাপ এগিয়ে গেল। কিন্তু অদিতি সেখানেই দাঁড়িয়ে রইল। প্রথমবার কেউ তার কথার উত্তর আওয়াজ ছাড়াই দিয়েছে। সন্ধে নামছিল। কলেজের ক্যাম্পাস ধীরে ধীরে খালি হচ্ছিল। কিছু ছাত্র ক্যাফেটেরিয়া এরিয়ার দিকে যাচ্ছিল, কিছু তাদের ড্রাইভারদের ফোন করছিল। নৈতিক লাইব্রেরির সিঁড়িতে বসেছিল। তার সামনে খোলা ছিল একটা পুরনো নোটবুক। সে নোটবুক নতুন ছিল না, কিন্তু তার পাতায় অনেক কিছু ভরা ছিল। সে একটা পাতা উল্টাল। তাতে একটা তারিখ লেখা ছিল, ১৯ জুন। তার নিচে কিছু লাইন। যদি তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করো, তো দুনিয়া তোমাকে আরও ছোট করে দেবে। খামোশি শক্তি, দুর্বলতা নয়। নৈতিক গভীর নিঃশ্বাস নিল। এই শব্দগুলো তার বাবার ছিল। তার চোখের সামনে একটা পুরনো ঘর উঠে এলো। ছোট ঘর, পুরনো আলমারি আর জানালার কাছে বসা একটা লোক, যে প্রত্যেক রাতে কিছু না কিছু লিখে যেত। বেটা, তার বাবা বলতেন, শোর তোলা লোকেরা প্রায়শই ভিতর থেকে খালি হয়। নৈতিক তার মুঠো গন্ধ করল। যদি আপনি আজ থাকতেন, সে মনে মনে বলল, তো কি আপনিও আমাকে পেছনের গেট দিয়ে পাঠাতেন? তার চোখ নম হয়ে গেল। তখনই কেউ কাছে এসে বলল, তুই ঠিক আছিস? নৈতিক মাথা তুলল। সামনে দাঁড়িয়েছিল কবির। সাধারণ কাপড়, সাফ মুখ আর চোখে সত্যিকারের চিন্তা। আমি সকালে দেখেছিলাম, কবির বলল। যা হয়েছে সেটা ঠিক নয়। নৈতিক কিছু বলল না। কবির তার কাছে বসল। লোকেরা এখানে টাকায় বন্ধুত্ব করে। নৈতিক হালকা হাসল। সন্ধ্যের হাওয়া তাদের মাঝ দিয়ে যাচ্ছিল। সেই সময় কলেজের অন্য প্রান্তে অদিতি তার গাড়িতে বসেছিল। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে, কিন্তু অদিতির মনোযোগ রাস্তায় ছিল না। তার মনে বারবার নৈতিকের মুখ আসছিল, তার চুপ্পি, তার চোখ আর সেই বাক্য, বললে সবকিছু বদলায় না। অদিতি জানালা দিয়ে বাইরে তাকাল। সে হঠাৎ তার শৈশবের একটা দৃশ্য মনে পড়ল। একটা বড় ঘর, চুপচাপ ঘর, আর সে নিজে যে কারোর অপেক্ষায় ছিল। সে মাথা ঝাঁকাল। বোকামি, সে নিজেকে বলল। সে শুধু একটা স্কলারশিপওয়ালা ছেলে, কিন্তু হৃদয় সেই কথায় রাজি ছিল না। ওদিকে নৈতিক তার সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। সে চেন ঠিক করল, পেডেলে পা রাখল। তখনই সেই কালো গাড়ি তার কাছে এসে থামল। দরজা খুলল। সেই লোকটা নামল। এটাই যে সকালে তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। এবার সে ধীরে বলল, স্যার, মাফ করুন, কিন্তু কিছু কথা এখন আর টালা যাবে না। নৈতিক চারদিকে তাকাল। ক্যাম্পাস প্রায় খালি ছিল। সে মাথা নাড়ল। বলুন, সে বলল। লোকটা গভীর নিঃশ্বাস নিল। আপনার সম্পর্কে লোকেরা খুব তাড়াতাড়ি জানতে চলেছে। নৈতিকের চোখে এক মুহূর্তের জন্য চিন্তা উঠল। আর যখন এমন হবে, সেই লোকটা বলল, তো এই কলেজ আপনাকে সেই নজরে দেখবে, যে নজরে আজ আপনাকে দেখা হয়নি। নৈতিক সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরল। আমি এখনো প্রস্তুত নই, সে বলল। কিছু সত্য সময় চায়। লোকটা চুপ হয়ে গেল। তারপর মাথা নিচু করে বলল, যেমন আপনি বলেন স্যার। সে ফিরে গেল। নৈতিক সেখানেই দাঁড়িয়ে রইল। হাওয়ায় কিছু বদলে গিয়েছিল। সে সাইকেল চালাতে শুরু করল। রাস্তায় তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কি সত্য সামনে আসলে মানুষ বড় হয়, না একা?
আর দূরে অদিতির জীবনেও একটা প্রশ্ন জন্ম নিয়েছে, কি প্রত্যেক সাইকেলওয়ালা দুর্বল হয়? গল্পটা এখন শুধু অপমানের ছিল না, এখন এটা পরিচয়, অহংকার আর সত্যের লড়াই হয়ে উঠতে চলেছে। রাতের সময় ছিল। নবাপুরের রাস্তাগুলো দিনের ভিড় থেকে খালি হয়ে গিয়েছিল। হলুদ স্ট্রিট লাইটের নিচে নীরবতা ছড়ানো ছিল, এমন নীরবতা যাতে প্রত্যেক পায়ের আওয়াজ নিজেকে প্রশ্ন করতে শুরু করে। নৈতিক তার সাইকেল চালিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছিল। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে কিছু ভারী ছিল, যা ঠান্ডা থেকে নয়, স্মৃতি থেকে তৈরি। প্রত্যেক প্যাডেলের সাথে তার মনে সেই বিগত বছরগুলোর ছবি উঠছিল। সে জানত আজকের দিন শুধু কলেজের প্রথম দিন নয়, আজকের দিন তার পরীক্ষাও ছিল। বাড়ি পৌঁছে নৈতিক সাইকেলটা দেয়ালে ঠেকাল। সেই বাড়ি ছোট ছিল, কিন্তু পরিষ্কার। একটা ঘরের মকান, যেখানে বেশিরভাগ জিনিস পুরনো ছিল, কিন্তু ছড়ানো নয়। ঘরে ঢুকতেই তার নজর দেয়ালে ঝোলানো একটা ছবিতে গেল। সেই ছবিতে একটা লোক ছিল, সাধারণ কাপড়, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত শক্ততা। নৈতিকের আওয়াজ খুব ধীরে ছিল। পাপা সে চেয়ারে বসল। চেয়ারটা হালকা চরমর করে উঠল, যেন সেটাও তার ক্লান্তি বুঝছে। সে ব্যাগ খুলল, নোটবুক বার করল, সেই পুরনো নোটবুক যাতে তার বাবার লেখা আজও জীবিত ছিল। একটা পাতা খুলল। যদি কখনো তোমার মনে হয় যে দুনিয়া তোমাকে ছোট ভাবছে, তো মনে রেখো, তোমার চুপ্পি তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। নৈতিকের চোখ ভরে এলো। সে সেই দিন মনে করল, যখন তার বাবা এই লাইন লিখেছিলেন। সেই দিনও কিছু এমনই ছিল। বৃষ্টি হচ্ছিল, বাড়ির বাইরে কাদা ছিল, আর ভিতরে চুপ্পি। তার বাবা, যিনি সাধারণ দিনে খুব কম বলতেন, সেই দিন দেরি করে লিখতে রইলেন। পাপা, নৈতিক জিজ্ঞেস করেছিল, আপনি এত লিখেন কেন? বাবা মাথা তুলেছিলেন, হাসেননি, শুধু এটুকু বলেছিলেন, কারণ বেটা, প্রত্যেক সত্য জোরে বলা যায় না, কিছু সত্য সময় এলে নিজে বলে। নৈতিক সেই সময় বুঝতে পারেনি, আজ প্রত্যেক শব্দ তার ভিতরে ঢুকছে। অনেক দেরি পর্যন্ত সেই ছবিটা দেখতে রইল। তারপর ধীরে বলল, আপনি ঠিক ছিলেন পাপা, কিন্তু চুপ থাকা কখনো কখনো খুব ভারী পড়ে। সে জানালা খুলল। বাইরে অন্ধকার ছিল, আর দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। নৈতিক চোখ বন্ধ করল। সেই সময় শহরের অন্য অংশে অদিতি মালহোত্রা তার ঘরে একা বসেছিল। তার ঘর বড় ছিল, দামি ফার্নিচার, সাজসজ্জা, প্রত্যেক জিনিস পারফেক্ট। কিন্তু সেই পারফেকশনে একটা জিনিসের অভাব ছিল, সুখ। সে তার বিছানায় বসে মোবাইল স্ক্রিন দেখছিল, কিন্তু স্ক্রিনে কিছু এমন ছিল না যা তার মনোযোগ আটকে রাখতে পারে। তার মন বারবার একই জায়গায় ফিরছিল, নৈতিক, তার চুপ্পি, তার চোখ, আর সেই প্রশ্ন যা সে না জিজ্ঞেস করেও জিজ্ঞেস করেছে। অদিতি নিজেকে বলল, এত কেন ভাবছি? সে শুধু একটা ছেলে, একটা স্কলারশিপওয়ালা। কিন্তু হৃদয় রাজি হচ্ছিল না। সে উঠল, জানালার কাছে গেল। বাইরে শহরের আলো ছড়ানো ছিল, আর সেই আলোর মাঝে অনেকে হঠাৎ তার শৈশব মনে পড়ল। সেও কোনোদিন এমন জানালার কাছে দাঁড়িয়ে থাকত। ছোট অদিতি বড় ঘরে একা। তার বাবা প্রায়শই বাইরে থাকতেন, মিটিং, ডিল, নাম আর খ্যাতি। আর মা, সে সবসময় কোনো না কোনো সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত। অদিতিকে সবকিছু মিলেছে, খেলনা, কাপড়, গাড়ি, কিন্তু কেউ কখনো তাকে জিজ্ঞেস করেনি, তুমি ঠিক আছো? সে জানালার পর্দা ধীরে নামাল। তার চোখ কিছু নম ছিল। আমিও, সে নিজেকে জিজ্ঞেস করল। কাউকে আর এমন মনে করাই যেমন আমি নিজে মনে করেছিলাম। সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। পরের সকালে কলেজের পরিবেশ কালকের থেকে কিছু আলাদা ছিল। কিছু কথা ধীরে ধীরে ছড়াতে লাগল। ক্যান্টিনে, করিডোরে, লাইব্রেরির বাইরে। তুই দেখেছিস, ওই লোকটা তাকে স্যার বলছিল। সাইকেলওয়ালা ছেলে, কিছু তো আছে। নৈতিক এসব অনুভব করছিল। লোকেরা তাকে এখন আগের মতো দেখছে না। কারো নজরে কৌতূহল ছিল, কারো নজরে সংকোচ, আর কারো নজরে নৈতিকটার মাথা আরও নিচু করল। ইজাজাত চাওয়া। ক্লাস শেষ হবার পর সে লাইব্রেরির দিকে যাচ্ছিল। হঠাৎ নৈতিক সে পিছনে ফিরে তাকাল। অদিতি সামনে দাঁড়িয়েছিল। এবার তার আওয়াজে সেই তীক্ষ্ণতা ছিল না। কি আমি তোমার সাথে কথা বলতে পারি? সে জিজ্ঞেস করল। নৈতিক কিছু মুহূর্ত তাকে দেখতে রইল, তারপর মাথা নাড়ল। দুজনে লাইব্রেরির বাইরে বাগানের দিকে চলে গেল। সেখানে শান্তি ছিল। অদিতি ধীরে বলল, কাল যা হয়েছে সেটা হয়তো ঠিক নয়। এটা কোনো মাফি ছিল না, কিন্তু এটা একটা শুরু অবশ্যই ছিল। নৈতিক তার দিকে তাকাল। হয়তো, সে বলল, প্রত্যেক মানুষ কখনো না কখনো ভুল জায়গায় দাঁড়ায়। অদিতি তার চোখে তাকাল। প্রথমবার সে সেখানে দুর্বলতা দেখেনি, সে সেখানে গভীরতা দেখল। দূর থেকে একটা লোক এসব দেখছিল, সেই লোক
যে আগেও নৈতিকের সামনে ঝুঁকেছিল। সে ফোন বার করল, ধীরে বলল, স্যার, এখন দেরি করা উচিত নয়, সত্য সামনে আসতে চলেছে। ফোনের ওপার থেকে একটা আওয়াজ এলো, না, এখনও না। লোকটা জানালা থেকে নৈতিককে দেখল আর বুড়বুড় করল, কিন্তু সত্য বেশি দেরি করে লুকানো থাকে না। নৈতিক আর অদিতি বাগানে দাঁড়িয়েছিল। দুটো আলাদা দুনিয়ার লোক, কিন্তু প্রথমবার একই প্রশ্নের সাথে। কি আমরা সত্যি একে অন্যকে জানি? আর কোথাও না কোথাও গল্পটা এখন অপমান থেকে এগিয়ে পরিচয়ের দিকে মোড় নিয়েছে। কলেজের বাগানে হালকা হাওয়া চলছিল, গাছের পাতাগুলো পরস্পরে ধাক্কা খেয়ে এমন আওয়াজ করছিল যেন কিছু বলতে চায়, কিন্তু ভয় থেমে যায়। নৈতিক আর অদিতি কিছু দূরে দাঁড়িয়েছিল, দুজনে চুপ। এই চুপ্পি অস্বস্তিকর ছিল না, কিন্তু আরামদায়কও নয়। এটা সেই চুপ্পি যাতে অনেক অসমাপ্ত প্রশ্ন পরস্পরে ধাক্কা খেয়ে যায়। অদিতি প্রথমবার নজর নিচু করল। এটা তার জন্য সহজ ছিল না। তার পুরো জীবন লোকদের ওপর থেকে দেখাই কেটেছে। আজ প্রথমবার তার মনে হলো কেউ তার সামনে না ঝুঁকে দাঁড়িয়ে আছে। তুমি, সে বলতে শুরু করল, তারপর থামল। নৈতিক তার দিকে তাকালো, তার চোখে কোনো তাড়াহুড়ো ছিল না। বলুন, সে বলল, আমি শুনছি। অদিতি গভীর নিঃশ্বাস নিল। লোকেরা তোমার সম্পর্কে কথা বলছে, সে বলল। কাল যে লোক তোমার সামনে ঝুঁকেছে সে কে ছিল? নৈতিকের আঙ্গুল হালকা কাঁপল, কিন্তু তার মুখ শান্ত ছিল। কখনো কখনো, সে ধীরে বলল, কিছু প্রশ্নের উত্তর তুরন্ত দেওয়া যায় না। অদিতি তার দিকে তাকাল। তো এটা সত্য? সে জিজ্ঞেস করল। তুমি শুধু সাইকেলওয়ালা নও? নৈতিক হালকা হাসল। যদি আমি বলি যে মানুষের পরিচয় তার জুতো থেকে হয় না, তো কি তুমি বিশ্বাস করবে? অদিতি চুপ হয়ে গেল। তার কাছে উত্তর ছিল না। সেই সময় কলেজের স্টাফ রুমে অদ্ভুত হট্টগোল ছিল। ডিরেক্টরের কেবিনের বাইরে দুজন দাঁড়িয়েছিল। এক আয়ন ওঠো পিতে গেল, সেই অর্ধবয়সী লোক যাকে নৈতিক এখানে না বলেছে। দ্বিতীয়, কলেজের এক সিনিয়র ট্রাস্টি। আপনি বুঝছেন না, লোকটা ধীরে কিন্তু শক্ত স্বরে বলল। যদি কথা বাইরে গেল তো শুধু এক ছাত্র নয়, পুরো ব্যবস্থা কামবে। ট্রাস্টি চশমা খুলতে বলল, কিন্তু কতদিন সত্যকে চেপে ইতিহাস বদলানো যায়? লোকটা জানালা দিয়ে বাইরে তাকাল। সেখানে নিচে নৈতিক দাঁড়িয়েছিল। এখনও না, সে বলল। তাকে নিজে প্রস্তুত হতে দিন। ওদিকে অদিতি তার ঘরে বসেছিল। কলেজ থেকে ফিরে সে সোজা তার ঘরে চলে গিয়েছিল। আজ প্রথমবার সে তার কাপড় না বদলে ব্যাগ মাটিতে রেখে দিল। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল আজ তার মুখ কিছু আলাদা লাগছে। সেই চোখ, সেই চুল, সেই নাম, কিন্তু ভিতরে কিছু সরে গেছে। সে সকালের দৃশ্য আবার মনে করল। নৈতিক মাথা নিচু করে পিছনের গেটের দিকে যাচ্ছে। সে হঠাৎ নিজেকে বলল, যদি কেউ আমাকে এমন বলতো। সে বাক্যটা শেষ করল না, কারণ উত্তর তার ভিতরেই ছিল। সে ফোন তুলল, কাউকে কল করল। মা, তার আওয়াজ ধীরে ছিল। আপনি কখনো ভাবেন যে ব্যাকগ্রাউন্ডে আমরা অজান্তে কাউকে কতটা আঘাত দিই? ফোনের ওপারে কিছু মুহূর্তের চুপ্পি ছিল। তারপর মায়ের আওয়াজ এলো, তুমি আজ খুব দেরি থেকে বড় লাগছ অদিতি। অদিতির চোখ ভরে এলো। পরের দিন কলেজে একটা নতুন গুজব ছড়িয়ে পড়েছে। সেই ছেলে যাকে সবাই স্কলারশিপওয়ালা ভাবত, সে কোনো বাক্য শেষ করতে পারছিল না। নৈতিক এসব অনুভব করছিল। লোকেরা এখন তার থেকে নজর চুরাতে লাগল। যারা কাল হাসত আজ ধীরে বলছে, যারা কাল অদেখা করত আজ হাসছে। নৈতিককে এই পরিবর্তন অদ্ভুত লাগছিল। সেই পরিবর্তন পছন্দ করেনি। সত্য সামনে আসার আগেই সে নিজেকে বলল, লোকেরা বদলাতে শুরু করে। ক্লাসের পর কবির নৈতিকের কাছে এলো। ভাই, সে বলল, তুই কিছু লুকাচ্ছিস। নৈতিক তার দিকে তাকালো। যদি আমি বলি যে আমি শুধু মানুষ থাকতে চাই? তো কবির কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, তো হয়তো এটাই সবচেয়ে কঠিন কাজ। সন্ধ্যায় নৈতিক কলেজের পুরনো অডিটোরিয়ামের কাছে একা বসেছিল। এই জায়গা প্রায়শই খালি থাকত। এখানে নীরবতা ছিল, কিন্তু নিরাপদ। সেই লোকটা আবার তার সামনে এলো। স্যার, সে বলল, এখন ব্যাপারটা হাত থেকে বেরিয়ে যেতে পারে। নৈতিক তার দিকে তাকালো। যদি লোকেরা আমাকে আমার নামে জানতে লাগে, সে বলল, তো কি তারা আমার চুপ্পিকে সেই সম্মান দেবে? লোকটার কাছে কোনো উত্তর ছিল না। আমি এই জীবন কোনো পরীক্ষার জন্য বেছে নিইনি, নৈতিক বলল। আমি শুধু জানতে চেয়েছিলাম যে পরিচয় ছাড়া মানুষ কতটা মানুষ থাকতে পারে। তার আওয়াজ কিছু ভারী হয়ে গেল। কিন্তু হয়তো এখন এই পরীক্ষা আমার নয়, তাদের হতে চলেছে। দূরে কলেজের সিঁড়িতে অদিতি দাঁড়িয়েছিল। সে সব দেখছিল। নৈতিকের পিঠ
তার একাকিত্ব আর তার চারপাশে ঘুরতে থাকা সত্য তার মনে একটা ভয় উঠল। যদি সত্য সামনে এলো তো কি আমি তাকে সেই নজরে দেখতে পারব? সে তার বুকে হাত রাখল। হৃদয় দ্রুত ধরকাচ্ছে। রাতে নৈতিক তার নোটবুক খুলল। একটা নতুন পাতা, তার ওপর সে লিখল সত্য। একদিন সবার সামনে আসে, কিন্তু তার আগে সে মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। সে কলম বন্ধ করল, জানালা দিয়ে বাইরে তাকালো। আকাশে মেঘ ঘিলে আসছে, ঝড় আসতে চলেছে। আর এবার এই ঝড় শুধু মৌসুমের নয়। সকালের আকাশ অসাধারণভাবে শান্ত ছিল। মেঘ ছিল, কিন্তু বর্ষণ হচ্ছে না, যেন তারাও কোনো সিদ্ধান্তের অপেক্ষায়। কলেজ ক্যাম্পাসে সেই দিন একটা অদ্ভুত ব্যাকুলতা ছড়ানো ছিল। লোকেরা কথা বলছিল, কিন্তু আওয়াজ ধীরে ছিল। নজর উঠছিল, তারপর তুরন্ত নিচু হচ্ছিল। নৈতিক যখন গেট দিয়ে ভিতরে ঢুকল, তো তাকে তুরন্ত ফারাক অনুভব হলো। এখন কেউ হাসছে না, এখন কেউ তাচ্ছিল্য করছে না। কিছু লোক রাস্তা দিচ্ছে, কিছু হাসছে, আর এইসব নৈতিককে ব্যাকুল করছিল। কাল পর্যন্ত আমি সেই ছিলাম, সে মনে মনে বলল। আজ হঠাৎ কি বদলে গেল? সে সাইকেল স্ট্যান্ডের দিকে এগোতে গিয়ে সাইকেল দাঁড় করালো। হাত কাঁপছিল। এই সেই হাত ছিল যা কাল পর্যন্ত অদৃশ্য ছিল। আজ এই হাত সবাইকে দেখা যাচ্ছে। করিডোরে কবির দ্রুত পায়ে তার কাছে এলো। নৈতিক, সে ধীর স্বরে বলল, তুই আজ ডিরেক্টরের কেবিনে যাস না। নৈতিক তার দিকে তাকালো। কেন? সে জিজ্ঞেস করল। কবির চারদিকে তাকালো। মিটিং চলছে, সে বলল। বড় লোকেরা এসেছে। নৈতিক বুঝে গেল, সময় এসে গেছে। ওদিকে ডিরেক্টরের কেবিনে হাওয়া ভারী ছিল। চেয়ারে কলেজ ট্রাস্টের সদস্যরা বসেছিল। স্যুট, ফাইল, গম্ভীর মুখ। মাঝে দাঁড়িয়েছিল সেই অর্ধবয়সী লোক। তার মুখ আজ আগের থেকে বেশি শক্ত ছিল। এখন আর না, সে বলল। যদি আজ না বলা হলো, তো কাল এই গুজব আমাদের সবাইকে ডুবিয়ে দেবে। ডিরেক্টর গভীর নিঃশ্বাস নিল। কি, সে প্রস্তুত? তারা জিজ্ঞেস করল। লোকটা কিছু মুহূর্ত ভাবল। না, সে বলল। কিন্তু সত্য প্রস্তুতি দেখে আসে না। সেই সময় অদিতি কলেজের লনে বসেছিল। তার হাতে বই ছিল, কিন্তু সে পড়ছে না। তার চোখের সামনে শুধু নৈতিক, সেই ছেলে যাকে সে পিছনের গেটের দিকে পাঠিয়েছে। সেই ছেলে যে আজ পুরো কলেজের চুপ্পি হয়ে গেছে। যদি সে সত্যিই সে মনে মনে বলল, তো আমি কি? তার হৃদয় দ্রুত ধরকাতে লাগল। সে প্রথমবার তার শব্দ মনে পড়ল, এখানে দুর্বল লোক টেকে না। সে চোখ বন্ধ করল। দুপুরের ঠিক 12টা বাজে। কলেজের অডিটোরিয়ামে সবাইকে ডাকা হলো। এটা কোনো ইভেন্ট ছিল না, না কোনো পোস্টার, না কোনো সঙ্গীত, শুধু একটা সূচনা। সকল ছাত্র উপস্থিত থাকুন। অডিটোরিয়াম ভরে গেল ফিসফিসাহট, অসমাপ্ত কথা, ভয়, নৈতিক। সবচেয়ে পিছনে বসেছিল সে, তার হাত হাঁটুর ওপর রেখেছে। হৃদয় এত দ্রুত ধরকাচ্ছে যে তাকে ভয় লাগছিল কোথাও আওয়াজ বাইরে না বেরিয়ে যায়। অদিতি মাঝের লাইনে বসেছিল। সে বারবার পিছনে ফিরে দেখছিল, আর প্রত্যেকবার তার নজর নৈতিকের সাথে ধাক্কা খাচ্ছে। মঞ্চে ডিরেক্টর এলো, তারা মাইক সামলালো। আজ তারা বলতে শুরু করল, আমরা এখানে পড়াশোনার জন্য নয়, সত্যের জন্য জড়ো হয়েছি। হলে নীরবতা ছড়িয়ে পড়ল। কয়েকদিন ধরে কলেজে এক ছাত্রকে নিয়ে অনেক রকমের কথা চলছে। নৈতিক তার নিঃশ্বাস আটকে রাখল। আজ ডিরেক্টর বলল, আমরা সেই কথাগুলোকে গুজব থাকতে দেব না। তারা ইশারা করল। নৈতিক তার নাম পুরো হলে গুঞ্জরিত হল। নৈতিক ধীরে ধীরে উঠল। প্রত্যেক পা তাকে ভারী লাগছিল, যেন সে মাটিতে নয়, নিজের ভিতরে চলছে। সে মঞ্চে পৌঁছল। মাইক তার সামনে ছিল। সে চারদিকে তাকাল। শত শত চেহারা, কিছু কৌতূহলী, কিছু ভয়ার্থ, কিছু লজ্জিত। অদিতির চোখ তার ওপর আটকে ছিল। নৈতিক গভীর নিঃশ্বাস নিল। আমি। তার আওয়াজ থামল। সে আবার চেষ্টা করল। আমি নৈতিক, সে বলল। আর আমি সেই, যা আপনারা সবাই দেখেছেন। হলে হট্টগোল হল। আমি সাইকেলে আসি, সে বলল। আমার কাপড় সাধারণ, আর হ্যাঁ, আমি স্কলারশিপে পড়ি। কিছু লোক পরস্পরে দেখতে লাগল, কিন্তু সে আওয়াজ ভারী করে বলল, আমি এই জীবন কোনো ছলের জন্য বেছে নিইনি। সে মঞ্চের কিনারে দাঁড়ানো সেই লোকটার দিকে তাকালো। আমার বাবা, সে বলল। এমন এক লোক ছিলেন যিনি আমাকে শিখিয়েছেন যে মানুষের পরিচয় তার নামের আগে ডট তার ব্যবহার থেকে হয়। হল একদম শান্ত ছিল। যদি আমি আমার পুরো পরিচয় প্রথম দিন বলে দিতাম, নৈতিক বলল, তো হয়তো আপনারা সবাই আমাকে কখনো পিছনের গেট দিয়ে পাঠাতেন না। এই বাক্য হাতুড়ির মতো পড়ল। অদিতির মাথা নিচু হয়ে গেল। কিন্তু তখন নৈতিক বলল, আমি এটা জানতে পারতাম না মানুষ কখন আর কিভাবে বদলে যায়। ডিরেক্টর এগিয়ে এলো। এই ছাত্র, তারা বলল, নৈতিক আর্যবর্ধন। হল হলে নিঃশ্বাস থেমে গেল। আর্যবর্ধন গ্রুপ, তারা বলল। দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা। ফিসফিসাহট ফুটে উঠল।
অদিতির মনে হল মাটি সরে গেল। নৈতিক মাইক আবার ধরল। কিন্তু আজ সে বলল, আমি আপনাদের কাছে এটা জিজ্ঞেস করছি না যে এখন আপনারা আমাকে কিভাবে দেখবেন। তার চোখ সব অদিতির ওপর ছিল। আমি এটা জানতে চাই, সে বলল, যে যদি আমি সেই সাইকেলওয়ালা থাকি, তো কি আমি এখনো মানুষ? কোনো উত্তর এলো না। সভা শেষ হলো। লোকেরা বাইরে বেরোতে লাগল। কিছু নজর নিচু ছিল, কিছু চেহারা লাল। অদিতি সেখানেই বসে রইল। নৈতিক মঞ্চ থেকে নেমে বাইরে যেতে লাগল। তখনই নৈতিক সে পিছনে ফিরে তাকাল। অদিতি দাঁড়িয়েছিল, তার চোখ নম ছিল। আমাকে মাফ করো, সে বলল। আমি তোমাকে মানুষ ভাবিনি। নৈতিক তাকে দেখল, অনেক দেরি পর্যন্ত। তারপর বলল, মাফি তখন মানে রাখে যখন সেটা বদলে দেয়। অদিতি কেঁদে উঠল, আর সেই কান্নায় প্রথমবার অহংকার ছিল না, শুধু মানুষ ছিল। নৈতিক বাইরে বেরিয়ে এলো। আকাশে প্রথম ফোঁটা পড়ল। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সে সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। আজও সেই সাইকেল, কিন্তু দুনিয়া এখন সেই ছিল না, আর গল্পটা এখনো শেষ হয়নি। বৃষ্টি এখন তেজ হয়ে গিয়েছে। কলেজের বাইরে দাঁড়ানো সাইকেলে জলের ফোঁটা অবিরাম পড়ছিল। প্রত্যেক ফোঁটা যেন নৈতিকের ভিতরে জমা সেই বিগত দিনগুলোর স্তর ধুয়ে দিচ্ছে। অডিটোরিয়াম খালি হয়ে গিয়েছে। যেখানে কয়েক ঘন্টা আগে শত শত চোখ তার দিকে উঠেছে, এখন সেখানে শুধু চেয়ারের কাতার আর হাওয়ায় ভাসতে থাকা একটা ভারী চুপ্পি। নৈতিক সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। তার হাত হ্যান্ডেলে ছিল, কিন্তু সে চালাচ্ছে না। তার মন কোথাও অন্যত্র ছিল। সে যা বলেছে, যা শুনেছে, যা দেখেছে, সত্য সামনে আসার পর দুনিয়া বদলে গিয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সে নিজে বদলে গিয়েছে। এখন সে সেই ছেলে নয় যে পিছনের গেটের দিকে মাথা নিচু করে চলে গিয়েছিল, আর না সে কোনো জয়ের উৎসব করা ধনী উত্তরাধিকারী হতে চায়। অদিতি ধীরে ধীরে তার কাছে এলো। বৃষ্টিতে তার চুল ভিজে গিয়েছে, মেকআপ ধুয়ে গিয়েছে, আর প্রথমবার সে এমন লাগছে না যেমন দুনিয়া তাকে দেখতে অভ্যস্ত। সে শুধু একটা মানুষ লাগছে। তুমি যাচ্ছ? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। নৈতিক তার দিকে তাকাল। হয়তো সে বলল, কিন্তু পালিয়ে নয়। অদিতি কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, আমি জানি না যে আমি মাফির যোগ্য কিনা। তার আওয়াজ ভরা ছিল। কিন্তু আমি এটা জানি, সে বলল, যে যদি তুমি আজ ফিরে গেলে, তো আমি পুরো জীবন আমার শব্দ থেকে ভয় পেয়ে থাকব। নৈতিক গভীর নিঃশ্বাস নিল। অদিতি, সে বলল, আমি সেখানে এসেছি তোমাকে দোষী প্রমাণ করার জন্য এসব করিনি। সে থামল। আমি শুধু জানতে চেয়েছিলাম যে যখন মানুষ নাম আর পরিচয় ছাড়া দাঁড়ায়, তো দুনিয়া তার সাথে কি করে। অদিতির চোখ থেকে অশ্রু বইতে লাগল। আর আমি সেই দুনিয়ার সবচেয়ে কঠোর চেহারা ছিলাম। সে বলল। নৈতিক মাথা নাড়ল। তুমি একা ছিলে না, সে বলল। শুধু তুমি প্রথম যে এটা মেনেছ। সেই রাতে নৈতিক তার বাড়ি ফিরল। সেই ছোট ঘর, সেই দেওয়াল, সেই ছবি। সে তার বাবার ছবির সামনে বসে দেরি পর্যন্ত কিছু বলল না। তারপর ধীরে বলল, পাপা, আজ সত্য সামনে এসে গেল। ঘরে নীরবতা ছিল। কিন্তু আমি জানি না এই সত্য আমাকে হালকা করেছে না আরও ভারী। সে চোখ বন্ধ করল। আপনি সবসময় বলতেন, মানুষকে নিজের সামনে সৎ হতে হয়। তার আওয়াজ কিছু ভাঙা হয়ে গেল। আজ আমি নিজের সামনে দাঁড়িয়ে আছি। পরের কয়েকদিন কলেজে অদ্ভুত ছিল। লোকেরা এখনও নৈতিককে দেখত, কিন্তু তাদের নজর বদলে গিয়েছে। কারোতে লজ্জা ছিল, কারোতে ভয়, কারোতে আশা। এখন কেউ পিছনের গেট বলতো না। কিন্তু নৈতিক জানত, সম্মান আদেশে আসে না, সে সময় চায়। 1 সপ্তাহ পর কলেজের তরফ থেকে একটা অফিসিয়াল চিঠি এলো। সেটা স্টুডেন্ট অ্যাডভাইজারি বোর্ডের হেড হওয়ার প্রস্তাব দিয়েছে, কারণ স্পষ্ট ছিল তার পরিচয়। নৈতিক চিঠি পড়ল, তারপর সেটা মুড়ে টেবিলে রেখে দিল। সে অস্বীকার করল। সেই সন্ধ্যায় অদিতি তার সাথে দেখা করতে এলো। তুমি মানা করলে কেন? সে জিজ্ঞেস করল। নৈতিক হেসে বলল, কারণ যদি আমি শুধু নামের কারণে উপরে বসে গেলাম, তো এই গল্প আবার মিথ্যে হয়ে যাবে। অদিতি চুপ হয়ে গেল। তো এখন? সে জিজ্ঞেস করল। নৈতিক জানালা দিয়ে বাইরে তাকাল। এখন আমি সেখানেই থাকব, সে বলল, যেটা আমি শুরুতে ছিলাম। সাইকেলওয়ালা? অদিতি হালকা হাসির সাথে জিজ্ঞেস করল। মানুষ, নৈতিক উত্তর দিল। সময় কেটে গেল। কলেজের সেমিস্টার শেষ হল। নৈতিক পড়াশোনা শেষ করল। ডিগ্রির দিন যখন সবাই মঞ্চে দামি ঘড়ি পরে ছবি তুলছে, নৈতিক তার সাইকেলের কাছে দাঁড়িয়েছিল। অদিতি তার কাছে এলো। আমি অনেক কিছু শিখেছি, সে বলল, কিন্তু সবচেয়ে বেশি নিজে থেকে ভয় পাওয়া। নৈতিক বলল, ভয় খারাপ হয় না,
যদি সেটা তোমাকে ভালো করে দেয়। কয়েক মাস পর শহরে একটা খবর ছড়ালো। আর্যবর্ধন গ্রুপ একটা নতুন উদ্যোগ শুরু করেছে, নাম ছাড়া পরিচয়, যেখানে ছাত্ররা নাম ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া, শুধু তার চিন্তার ভিত্তিতে সুযোগ পাবে। এই উদ্যোগের পিছনে নৈতিক ছিল, কিন্তু কোথাও তার নাম লেখা ছিল না। এক সন্ধ্যায় নৈতিক আর অদিতি সেই কলেজের বাগানে একটা বেঞ্চে বসেছিল। হাওয়া শান্ত ছিল। অদিতি বলল, যদি আমি তোমার সাথে আজ প্রথমবার দেখা করতাম, তো হয়তো আমি সেই ভুল করতাম না। নৈতিক বলল, আর না, যদি আমি আজ প্রথমবার আসতাম, তো হয়তো আমিও চুপ থাকতাম না। দুজনে হাসল। এই হাসি প্রেমের ছিল না, এটা বোঝার হাসি ছিল। নৈতিক উঠল, তার সাইকেলের দিকে এগোল। অদিতি জিজ্ঞেস করল, এখন কোথায়? নৈতিক বলল, যেখানে মানুষ এখনো জুতো থেকে তোলা হয়। আর কেন? অদিতি জিজ্ঞেস করল। নৈতিক পিছনে ফিরে বলল, কারণ গল্প তখনই বদলায় যখন কেউ সেখানে দাঁড়ায় যেখানে সবচেয়ে বেশি চুপ্পি থাকে। সে সাইকেল চালাতে শুরু করল। রাস্তা ভেজা ছিল, হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু নৈতিকের ভিতরে এখন কোনো বোঝা ছিল না, কারণ সে জয় বেছে নেয়নি, সে মানুষ হওয়া বেছে নিয়েছে। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।